ওই উন্মত্ত বাতাসে যেখানে স্বপ্নের পাখি বিদ্রোহের গান গায়, খামেনির দেশের হৃদয় যেন জ্বলে ওঠে আগুনে রাঙা বিজয়ের আশায়। মরুভূমির বুকে যেন আগুনের ফুলকি, আকাশে যুদ্ধ বিমানের গর্জন, সাগরে রণতরীর দাপট, আর মাটিতে পদাতিক বাহিনীর কুচকাওয়াজ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান শুরু করেছে বিশাল সামরিক মহড়া। আমি মানি না কোনো আইন, আমি করি না কোনো ভয়, এই স্পর্ধাই যেন ইরানের প্রতিটি সেনার কণ্ঠে। যুদ্ধ মানেই ধ্বংস, রক্তপাত, আতঙ্ক, কিন্তু কারো জন্য এটা বিশাল ব্যবসা। জানেন কি, একটি দেশ প্রতিদিন ৭,৫৫৩ কোটি টাকা আয় করে শুধু অস্ত্র বিক্রি করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই দেশ আমেরিকা। একটা বোতামের চাপ, মুহূর্তেই বিকল হয়ে যাবে যুদ্ধ বিমান। ভাবুন তো, যুদ্ধের ময়দানে হঠাৎ করে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অচল হয়ে গেল। শত্রুপক্ষের হামলা সামনে, কিন্তু প্রতিরোধের কোনো উপায় নেই। জার্মানি যা দাবি করেছে তা যদি সত্যি হয়, তাহলে পুরো ইউরোপ বিপদে। মার্কিন F-35 যুদ্ধ বিমানে কি এমনই এক কিল সুইচ আছে? বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কনভয়, পারমাণবিক অস্ত্র পরিবহনের চাঞ্চল্যকর রহস্য। এই কনভয়ের দিকে চোখ তুলে তাকানোই যেন অপরাধ। এটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি বহর, এতে বহন করা হয় পারমাণবিক অস্ত্র। এত নিরাপত্তা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এতটা পান না। কিন্তু কেন এই বাড়তি সতর্কতা? কি আছে এই কনভয়ের ভেতরে? বালবীর সিং একসময় মুসলমানদের প্রতি প্রচণ্ড ঘৃণা ও রাগ পোষণ করতেন। তিনি ছিলেন হিন্দু ধর্মের এক চরমপন্থী গোষ্ঠীর সদস্য। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যখন শত শত হিন্দু জনতা বাবরি মসজিদ ভাঙতে যায়, তখন বালবীর সিং ছিলেন তাদের অন্যতম। তিনিই প্রথম ব্যক্তি যিনি মসজিদের প্রধান গম্বুজে উঠে যান। তার হাতে ছিল একটা হাতুড়ি। তিনি মসজিদ ভেঙে ফেলার পর একটি ইট নিয়ে যান এবং সেটিকে মুসলমানদের প্রতি তার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হিসেবে সংরক্ষণ করেন। কিন্তু মসজিদ ধ্বংসের কিছু পরেই বালবীর ও তার বন্ধু যোগেন্দ্র পাল গভীরভাবে নিজের ভুল বুঝতে পারেন। ৬ মাস পর তারা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। মোহাম্মদ বিন সালমান তার অঢেল ধন দৌলতের একটা ছোট্ট অংশ দিয়ে $৪৫০ মিলিয়ন দিয়ে একটা পেইন্টিং কিনেছিলেন। এই টাকায় ১২০০টি ল্যাম্বরগিনি, ৩টি বোয়িং 747 বা ২৫টি F-16 যুদ্ধ বিমান কেনা সম্ভব ছিল। যুদ্ধ মানেই ধ্বংস, রক্তপাত, আতঙ্ক, কিন্তু কারো জন্য এটা বিশাল ব্যবসা। জানেন কি, একটি দেশ প্রতিদিন ৭,৫৫৩ কোটি টাকা আয় করে শুধু অস্ত্র বিক্রি করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই দেশ আমেরিকা। বিশ্বজুড়ে যুদ্ধ লাগলে সবাই আতঙ্কিত হয়, কিন্তু আমেরিকার অর্থনীতি আরও চাঙ্গা হয়ে ওঠে। তারা শুধু অস্ত্র বিক্রি করে না, যুদ্ধের বাজার গরম রাখার মাস্টার মাইন্ডও। বিশ্বের সবথেকে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ আমেরিকা। একটা দেশ শুধু অস্ত্র বিক্রি করে কিভাবে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা আয় করে, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে আমেরিকার অস্ত্র বিক্রির পরিমাণ ছিল $৩১৮.৭ বিলিয়ন। যুদ্ধ লাগলেই লাভ আমেরিকার। বিশ্বের যে কোনো কোনায় যুদ্ধ হোক, আমেরিকার অর্থনীতি চাঙ্গা। রাশিয়া ইউক্রেন হোক বা মধ্যপ্রাচ্যের সংঘাত, দুপক্ষই আমেরিকার অস্ত্র ব্যবহার করছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি আমেরিকার মাস্টার প্ল্যান? সবচেয়ে জনপ্রিয় অস্ত্র কোনগুলো? আমেরিকা শুধু বন্দুক বা রাইফেল বিক্রি করে না, তাদের সবচেয়ে হটকেক প্রোডাক্ট কোনটি? F-16, F-15, F-35 যুদ্ধ বিমান, প্যাট্রিয়ট, টমাহক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম ও যুদ্ধ জাহাজ। বিশ্বের 40% অস্ত্র আমেরিকা বিক্রি করে। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বব্যাপী মোট অস্ত্র রপ্তানির 40% এসেছে আমেরিকা থেকে। তারপরেই আছে রাশিয়া 16% এবং ফ্রান্স 11%। ২০২৩ থেকে ২৯% বেশি বিক্রি। ২০২৩ সালে আমেরিকার অস্ত্র বিক্রি ছিল $২৩৮.৪ বিলিয়ন। ২০২৪ সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে $৩১৮.৭ বিলিয়ন, মানে এক বছরে $৮০ বিলিয়ন বেশি বৃদ্ধি।
কিভাবে এত অস্ত্র বিক্রি করে? আমেরিকা শুধু অস্ত্র বানায় না, তারা কৌশলগতভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। যখনই কোনো দেশ নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে চায়, প্রথম পছন্দ হয় আমেরিকা। আমেরিকার দ্বৈত নীতি। বিশ্বে যুদ্ধ বাঁধলে আমেরিকা কি করে? উভয় পক্ষের কাছেই অস্ত্র বিক্রি করে, তারপর শান্তির আহ্বান জানায়, পর্দার আড়ালে নিজেদের লাভ গুনে। রাশিয়া কি আমেরিকার প্রতিদ্বন্দ্বী? রাশিয়া আমেরিকার বড় প্রতিদ্বন্দ্বী হলেও অস্ত্র ব্যবসার অনেক পিছিয়ে। রাশিয়ার অস্ত্র রফতানি মাত্র 16%, যা আমেরিকার তুলনায় নগণ্য। বিশ্বযুদ্ধ হলে কি হবে? যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে সবচেয়ে বড় বিজয়ী কে হবে? অবশ্যই আমেরিকা। তাদের অস্ত্রের চাহিদা অনেক গুণ বেড়ে যাবে, অর্থনীতি আরও শক্তিশালী হবে। আমেরিকা শুধু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ নয়, এটা অস্ত্রের সুপার মার্কেট। যুদ্ধ যত বাড়বে, আমেরিকার আয় তত বাড়বে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কনভয়, পারমাণবিক অস্ত্র পরিবহনের চাঞ্চল্যকর রহস্য। এই কনভয়ের দিকে চোখ তুলে তাকানোই যেন অপরাধ। এটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি বহর। এতে বহন করা হয় পারমাণবিক অস্ত্র। এত নিরাপত্তা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এতটা পান না। কিন্তু কেন এই বাড়তি সতর্কতা? কি আছে এই কনভয়ের ভেতরে? কেনই বা এটাকে এতটা গোপন রাখা হয়? আজকে জানবো যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রান্সপোর্ট কনভয়ের ভয়ঙ্কর গোপন তথ্য। এই কনভয়ের একটাই কাজ, বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু যদি কেউ এই কনভয়ের উপর হামলা করে, তাহলে কি হবে? পারমাণবিক অস্ত্র ভুল মানুষের হাতে চলে যেতে পারে, সমগ্র বিশ্ব ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে। এ কারণেই এই কনভয়কে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কনভয় বলা হয়। কোথায় রাখা হয় পারমাণবিক অস্ত্র? বিশ্বে 12,515টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর 41% রয়েছে যুক্তরাষ্ট্রের দখলে। সক্রিয় পারমাণবিক অস্ত্র রাখা হয় বিমান বাহিনীর ঘাঁটিতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজে, ভয়ঙ্কর সাবমেরিনের গভীরে। কিন্তু বাকি হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র সংরক্ষণ করে রাখা হয় মার্কিন মাটিতে। এগুলো ছড়িয়ে রাখা হয় নির্দিষ্ট জায়গায়, কঠোর গোপনীয়তায়। কেন? যেন শত্রুপক্ষ হামলা চালিয়ে একবারেই সব ধ্বংস করতে না পারে। কিন্তু পারমাণবিক অস্ত্র স্থানান্তর করতে হয় কেন? বড় এক প্রশ্ন। উত্তর, রক্ষণাবেক্ষণের জন্য। এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের জন্য নয়, বরং নিরাপদে রাখার জন্য নিয়মিত পরীক্ষা করা হয়। পারমাণবিক অস্ত্রের মেশিনের যান্ত্রিক অংশে মরিচা ধরে যেতে পারে। ভেতরের ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম পরীক্ষা করা জরুরি। এই কাজ করতে পারমাণবিক অস্ত্রকে কেন্দ্রীয় কোনো ল্যাবে নিয়ে যাওয়া হয়, আর তখনই শুরু হয় বিশ্বের সবচেয়ে গোপন মিশন। নিরাপত্তার অবিশ্বাস্য ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র রক্ষার জন্য আলাদা একটি সংস্থা আছে, ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, NNSA। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যখন এই অস্ত্রগুলো রাস্তায় বের করা হয়। এখন প্রশ্ন, কিভাবে এই মারাত্মক অস্ত্র পরিবহন করা হয়? এই কনভয় সাধারণ রাস্তায় চলে, কিন্তু কেউ বুঝতেও পারে না। কনভয়ের আগে পেছনে থাকে পুলিশের গাড়ি, মাঝখানে থাকে সিক্রেট ট্রাক যা পারমাণবিক অস্ত্র বহন করে, চারদিকে সশস্ত্র সামরিক যান। এই সামরিক যানগুলো বুলেট প্রুফের চেয়েও শক্তিশালী। এগুলোকে বলা হয় বিয়ার ক্যাপ্ট, সুরক্ষার স্তর। প্রতিটি গাড়িতে থাকে 4 থেকে 6 জন ফেডারেল এজেন্ট। এরা সবাই সুপার ট্রেন্ড কমান্ডো। সাথে সাথে লাখ লাখ রাউন্ড গুলি। যদি কেউ আক্রমণ করে, সাথে সাথে পাল্টা আঘাত করবে এজেন্টরা। প্রয়োজনে আসবে ব্যাকআপ ফোর্স। অভেদ্য ট্রাক, যে ট্রাকে পারমাণবিক অস্ত্র বহন করা হয়, তা বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি। এটাকে কোনো বিশেষ যন্ত্র দিয়ে কাটা যায় না, ড্রিল মেশিনেও এই বডির ওপর কাজ করে না। দুর্ঘটনা হলেও ট্রাকের গঠন ভাঙবে না। এভাবেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয়। একটা বোতামের চাপ, মুহূর্তেই বিকল হয়ে যাবে যুদ্ধ বিমান। ভাবুন তো, যুদ্ধের ময়দানে হঠাৎ করে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অচল হয়ে গেল। শত্রুপক্ষের হামলা সামনে, কিন্তু প্রতিরোধের কোনো উপায় নেই। জার্মানি যা দাবি করেছে তা যদি সত্যি হয়, তাহলে পুরো ইউরোপ বিপদে। মার্কিন F-35 যুদ্ধ বিমানে কি এমনই এক কিল সুইচ আছে, যা আমেরিকা যখন চাবে তখনই ইউরোপের যুদ্ধ বিমান বন্ধ করে দিতে পারবে? গোটা ইউরোপে হইচই, আতঙ্ক ছড়িয়ে পড়েছে জার্মানি, যুক্তরাজ্য সহ 13টি দেশে। এটা কি আসলেই সত্যি, নাকি শুধুই এক ষড়যন্ত্র তত্ত্ব? চলুন রহস্য উদ্ঘাটন করি।
স্টেলথ কিলার F-35 মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35 লাইটনিং 2। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি হলো আধুনিক যুদ্ধের অদৃশ্য ঘাতক। শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না, অতি মানবীয় গতিতে আঘাত হানে, বিমান বাহিনীর জন্য গেম চেঞ্জার। কিন্তু এই অতি আধুনিক যুদ্ধ বিমান নিয়ে এক ভয়ঙ্কর সন্দেহ দেখা দিয়েছে। এর ভেতরেই কি লুকিয়ে আছে সিক্রেট সুইচ? জার্মানির বিস্ফোরক অভিযোগ। জার্মানির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন F-35 যুদ্ধ বিমানে এমন এক গোপন সুইচ আছে যা আমেরিকা চাইলে যে কোনো সময় সক্রিয় করতে পারবে। তাহলে ইউরোপের যুদ্ধ বিমান মুহূর্তেই বিকল হয়ে যাবে। এটা কি সম্ভব? যদি হয় তাহলে ইউরোপ তো আমেরিকার হাতের পুতুল হয়ে গেল। একটি বোতামেই সর্বনাশ। এই কিল সুইচ ঠিক কি? এটি এমন একটি প্রযুক্তি যা সফটওয়্যারের মাধ্যমে যুদ্ধ বিমানের ইঞ্জিন বা অস্ত্র ব্যবস্থা বন্ধ করে দিতে পারে। ধরে নিন জার্মানি, যুক্তরাজ্য বা ইতালি যদি কখনো আমেরিকার বিরুদ্ধে যায়, তাহলে আমেরিকা একটি বোতাম টিপবে, মুহূর্তের মধ্যে পুরো যুদ্ধ বিমান বহর অচল। এটি কি কোনো গুজব? বলেছেন জার্মানির সামরিক প্রযুক্তি সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা। ইউরোপ আতঙ্কে কেন? 13টি ইউরোপীয় দেশ আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে। জার্মানি 35টি F-35 কিনতে $8 বিলিয়ন বিনিয়োগ করেছে। কিন্তু যদি কিল সুইচ সত্যি হয়, তাহলে এই $8 বিলিয়ন পুরোপুরি পচা বিনিয়োগ। ট্রাম্প কি ইউরোপকে নিয়ন্ত্রণ করতে চাইছেন? আমেরিকা কি গোপনে নিজের আধিপত্য বজায় রাখার জন্য F-35-এ ফাঁদ পেতে রেখেছে? সম্প্রতি ইউক্রেনের জন্য সামরিক সাহায্য বন্ধ করার ঘোষণা করেছিল ট্রাম্প সরকার। তার আগে দুদেশের মধ্যে খনিজ চুক্তি স্থগিত হয়। এরপরই একটি রিপোর্টে উঠে আসে যে ইউক্রেনের হাতে থাকা মার্কিন F-16 যুদ্ধ বিমানগুলো ইউক্রেনে কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপরই উদ্বেগ তৈরি হয় রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য ইউক্রেনের মতো অন্য দেশেও কঠোর পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প। যখন তখন ইউরোপের বিভিন্ন দেশের হাতে থাকা যুদ্ধ বিমানগুলো নিষ্ক্রিয় করে দিতে পারেন তিনি। পরে জানা যায় রাডার সিস্টেমের জন্য কাজ করা বন্ধ করেছিল F-16 যুদ্ধ বিমানগুলো। তবে নিজেদের কিল সুইচ দাবি থেকে পিছু হটেনি জার্মানি। জার্মানির অস্ত্র প্রস্তুতকারক সংস্থা হেনসোল্টের যোগাযোগ বিভাগের প্রধান ওয়াকিম স্ট্রানজোফার সংবাদ মাধ্যমকে বলেছেন F-35-এর কিল সুইচ কিন্তু কোনো গুজব নয়। বালবীর সিং একসময় মুসলমানদের প্রতি প্রচণ্ড ঘৃণা ও রাগ পোষণ করতেন। তিনি ছিলেন হিন্দু ধর্মের এক চরমপন্থী গোষ্ঠীর সদস্য। 1992 সালের 6 ডিসেম্বর যখন শত শত হিন্দু জনতা বাবরি মসজিদ ভাঙতে যায়, তখন বালবীর সিং ছিলেন তাদের অন্যতম। তিনিই প্রথম ব্যক্তি যিনি মসজিদের প্রধান গম্বুজে উঠে যান। তার হাতে ছিল একটা হাতুড়ি। তিনি মসজিদ ভেঙে ফেলার পর একটি ইট নিয়ে যান এবং সেটিকে মুসলমানদের প্রতি তার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হিসেবে সংরক্ষণ করেন। কিন্তু মসজিদ ধ্বংসের কিছু পরেই বালবীর ও তার বন্ধু যোগেন্দ্র পাল গভীরভাবে নিজের ভুল বুঝতে পারেন। 6 মাস পর তারা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। বালবীর সিং, যিনি পরে মোহাম্মদ আমিরের নাম নেন, বাবরি মসজিদ ভাঙার প্রায়শ্চিত্ত হিসেবে 100টি মসজিদ বানানোর শপথ নেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি 91টি মসজিদ তৈরি বা মেরামত করতে পেরেছিলেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলো এজেন্সিকে বালবীর সিং বলেছিলেন মুসলিমদের প্রতি ঘৃণার কারণেই তিনি মসজিদ ভাঙার কাজে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম বাবরি মসজিদের জায়গায় ভগবান রামের মন্দির বানাবো, কিন্তু যখন ভুল বুঝলাম তখন 100 মসজিদ বানিয়ে আমার পাপ মিটিয়ে ফেলার চেষ্টা করলাম। বালবীর সিং তখন হিন্দু সংগঠন শিবসেনার সদস্য ছিলেন। তিনি দিল্লির কাছে হরিয়ানার পানিপথে RSS এর প্রশিক্ষণ ও সমাবেশে নিয়মিত যেতেন। মসজিদ ভাঙার পরই তার মনের পরিবর্তন শুরু হয়। পরে তিনি যোগেন্দ্র পালের মাধ্যমে মাওলানা কলিম সিদ্দিকীর সংস্পর্শে আসেন। মাওলানার কথায় তার চিন্তা ভাবনা বদলে যায়। 1993 সালের 1 জুন তিনি ইসলাম গ্রহণ করেন। বালবীর সিংয়ের জন্ম হরিয়ানার পানিপথের কাছে এক হিন্দু রাজপুত পরিবারে। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, যিনি মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী ছিলেন। বালবীর জানান, দেশ স্বাধীন হওয়ার পর সাম্প্রদায়িক দাঙ্গায় তার বাবা খুব কষ্ট পেতেন এবং এলাকার মুসলমানদের সাহায্য করতেন।
1992 সালের 6 ডিসেম্বরের ঘটনা মনে করে বালভির বলেন, সেদিন ভারতে জড়ো হওয়া হিন্দু স্বেচ্ছাসেবকরা ভেবেছিল সরকার মসজিদ বাঁচাতে সেনা পাঠাবে, কিন্তু মসজিদের চারপাশে কোনো শক্ত নিরাপত্তা ছিল না। মসজিদ ভাঙার পর স্বেচ্ছাসেবকদের নায়কের মতো স্বাগত জানানো হয়। কিন্তু বালভির যখন বাড়ি ফেরেন, পরিবারের রাগ আর বকাঝকায় তার উৎসাহ ভেঙে যায়। বাড়িতে তার জায়গা হয়নি, সবাই ভেবেছিল তার মাথা খারাপ হয়েছে। শেষে মনের শান্তির জন্য তিনি ইসলাম গ্রহণ করেন। বলবীর সিং হয়ে যান মোহাম্মদ আমির। 2021 সালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার 100 মসজিদ বানানোর লক্ষ্য মাত্র 9টি মসজিদের জন্য অসম্পূর্ণ থাকে। মোহাম্মদ বিন সালমান তার অঢেল ধন দৌলতের একটা ছোট্ট অংশ দিয়ে $450 মিলিয়ন দিয়ে একটা পেইন্টিং কিনেছিলেন। এই টাকায় 1200টি ল্যাম্বরগিনি, 3টি বোয়িং 747 বা 25টি F-16 যুদ্ধবিমান কেনা সম্ভব ছিল। কিন্তু কেন মোহাম্মদ বিন সালমান এত টাকা একটি পেইন্টিং কেনার জন্য খরচ করলেন? সারা বিশ্ব জানে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার পরিবার লাখপতি, কোটিপতি বা শুধু আরবপতি নয়, তারা বিশ্বের সবচেয়ে বড় শাহী পরিবার, যার মোট সম্পদ $1.4 ট্রিলিয়ন। যদি স্থানীয় মুদ্রায় হিসাব করা হয়, তবে এই পরিবারটির সম্পত্তি সৌদি আরবের বাদশাহ সালমান এবং তার পরিবারকে বিশ্বের সবচেয়ে ধনী এবং শক্তিশালী পরিবার বলা যায়। মোহাম্মদ বিন সালমান, যাকে MBS বলা হয়, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এই পরিবার এতই ধনী যে বিশ্বের সবচেয়ে দামি জিনিসও তাদের কাছে তুচ্ছ। তবে এই টাকা কোথা থেকে আসে? সোজা উত্তর হলো তেল। হ্যাঁ, সৌদি আরবের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সৌদি আরামকো, যা বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি। এর মার্কেট ভ্যালু $2 ট্রিলিয়ন মধ্যে রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেটের থেকেও বেশি। এর মানে হলো সৌদি আরামকো এমন একটি কোম্পানি যা বিশ্বের কোনো দেশ বা কোম্পানি কিনতে পারবে না। তাহলে MBS এর কাছে এত বিপুল সম্পদ কোথা থেকে আসছে? মোহাম্মদ বিন সালমান সৌদি বাদশাহ সালমানের ছেলে। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী। MBS যেভাবে তার বিপুল সম্পদ খরচ করেন তার কিছু উদাহরণ দেওয়া যাক। প্রথমত, MBS এর শখের মধ্যে পুরানো গাড়ি, প্রাইভেট জেট, সোনার তৈরি আসবাবপত্র এবং স্বর্ণের বাথরুম পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। 2017 সালে তিনি একটি 440 ফুট লম্বা ইয়ট কেনেন, যার মূল্য প্রায় $500 মিলিয়ন। এই ইয়টে 2টি সুইমিং পুল, হট টব, 2টি হেলিপ্যাড, একটি জিম এবং একটি সিনেমা হল রয়েছে। এছাড়া 2014 সালে তিনি একটি পেগাসাস 8 নামে একটি $60 মিলিয়ন ইয়ট কিনেছিলেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে 2015 সালে তিনি ফ্রান্সে একটা বিশাল প্রাসাদ কিনেছিলেন, যার দাম প্রায় $300 মিলিয়ন। এই প্রাসাদটি 630 একর জায়গায় বিস্তৃত। এই প্রাসাদের সবকিছুই আইফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এতে রয়েছে প্রাইভেট সিনেমা, পুল, স্কোয়াশ কোর্ট এবং নাইট ক্লাবও। কিংবদন্তি শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি সালভাদোর মুন্ডি বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম বলে মনে করা হয় এটিকে। নিলামে $450 মিলিয়ন বিক্রি হয়েছিল সালভাদোর মুন্ডি, কিন্তু কে কিনেছিল ছবিটা তখন তা জানা যায়নি। 2019 সালে জানা গেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রমোত্তরিতে নাকি স্থান পেয়েছে দা ভিঞ্চির আঁকা ছবি। MBS এর শখের কোনো শেষ নেই এবং তার খরচের পরিমাণও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের জন্য একটি বিস্ময়কর বিষয়।